প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা 19টির মধ্যে 7টি প্রকল্প নিয়ে পর্যালোচনা। অর্থের অপচয় ঠেকাতে নেওয়া হচ্ছে বাড়তি সময়। অনেকগুলো প্রকল্প প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কারণে, অপ্রয়োজনীয় প্রকল্প আছে, এগুলো বিবেচনা আনতে হচ্ছে। এই জন্য অনেক সময় নিতে হচ্ছে, যে কারণে মাত্র 7টি পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ। কাল নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। টেকসই সম্পর্কের সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষক। পিপল টু পিপল সম্পর্ক করতে পারি, যাতে উই ডোন্ট কমিট দ্য মিস্টেক অফ দি পাস্ট। আমরা যেহেতু এখন স্বাভাবিক সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছি, এই জায়গাগুলো পুনরুদ্ধার যদি হয় একটা সুযোগ তৈরি করবে। ভারত থেকে আমরা জ্বালানি ডিজেল যেটা আমরা পাইপলাইন আমদানি করছি, আরও বেশি ডিজেল আমদানি করার জন্য ভারত হয়তো অনুরোধ করতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় দ্বিতীয় দিনের মতো হামের টিকাদান। বিভিন্ন জেলায় বেড়েই চলেছে আক্রান্ত। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ। জ্বালানি সংকটে ব্যস্ত ঢাকার সড়কে কমেছে যানবাহন চলাচল। পাম্পে পাম্পে গ্রাহকের সীমাহীন অপেক্ষায় দুর্ভোগ। তেল না পেয়ে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা। সংসদে জ্বালানি ও হাম ইস্যুতে কথা বলতে গেলেই মাইক বন্ধ করার অভিযোগ বিরোধী দলীয় নেতার। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা। মোহাম্মদপুরে থামছে না ছিনতাই। কয়েক মিনিটের ব্যবধানে অস্ত্রের মুখে 2 জনের সর্বস্ব লুট। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধী শনাক্তের চেষ্টায় পুলিশ। ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ইরানের ভয়াবহ হামলা, নিহত 2। তেহরানে মার্কিন আক্রমণ অব্যাহত। হরমুজ প্রণালী খুলে দিতে আরও একদিন সময় দিলেন ডোনাল্ড ট্রাম্প। অর্থের অপচয় ঠেকাতে প্রকল্প যাচাই বাছাই ও অনুমোদন দিতে সরকার সময় নিচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শেষে ব্রিফিংয়ে তিনি আরও জানান, এখন পর্যন্ত নতুন কোনো প্রকল্প নেয়নি সরকার। বিএনপি সরকারের চলতি মেয়াদের প্রথম একনেক বৈঠকে 19টি প্রকল্প উঠলেও দুপুর পর্যন্ত 7টি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে 5টি অনুমোদন দেয়া হলেও 2টিতেই অনুশাসন দিয়ে পুনর্বিবেচনা মূল্যায়ন করার জন্য ফেরত পাঠানো হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেন, নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখেই নেওয়া হবে নতুন প্রকল্প। অনেকগুলো প্রকল্পের প্রয়োজনীয়তা ছিল কিনা সেটাও একটা বিশেষ প্রশ্ন। তো এগুলো এত বেশি বিশ্লেষণ করতে হচ্ছে যে প্রকল্পগুলো বিভিন্ন কারণে বিভিন্ন উদ্দেশ্যে করা হয়েছে। আমাদেরকে খুব কেয়ারফুলি যেতে হচ্ছে, কারণ বাংলাদেশের জনগণের টাকা তো এই টাকাটা প্রতিটি টাকা ব্যয়ের পেছনে বাংলাদেশের মানুষ এইখান থেকে তার টাকার মূল্য পাচ্ছে কিনা, তার বিনিয়োগের উপর রিটার্ন পাচ্ছে কিনা, এখানে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, তো অনেকগুলো বিষয় বিবেচনা করতে হচ্ছে। একনেক সভা নিয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। প্রসূন, দেখুন, প্রায় 3 ঘন্টা আলোচনা পর্যালোচনার পরে শেষ হয়েছে প্রথম একনেক সভা, অর্থাৎ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের যে সভাটি, এটি ছিল বর্তমান সরকারের প্রথম একনেক সভা। আমরা আগেই জানিয়েছিলাম যে বেশ কিছু প্রকল্প এই একনেক সভায় উত্থাপিত হবে। তো এই বৈঠকটি শেষ হওয়ার পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে 19টি প্রকল্প উত্থাপিত হয়েছিল এই সভায়, কিন্তু এই প্রকল্পগুলো তিনি সরাসরি বলেছেন যে অনেকগুলো অভিযোগ রয়েছে এই প্রকল্পগুলোর প্রয়োজন ছিল কিনা। আগের সরকারগুলো এই প্রকল্পগুলো উত্থাপন করলেও এই প্রকল্পগুলো অনেকগুলো অযৌক্তিক ছিল এবং এর প্রকল্প ব্যয় বারবার বাড়িয়ে এমন একটা পর্যায়ে নিয়েছিল যেটি পুরোপুরি অযৌক্তিক এই রাষ্ট্রের জন্য, এই দেশের জন্য, দেশের জনগণের জন্য। তো সেই সব কারণে এই যে 19টি প্রকল্প, এই প্রকল্পগুলোর মাত্র 7টি প্রকল্প নিয়ে আজকের এত বড় লম্বা দীর্ঘ যে বৈঠক হলো, 3 ঘন্টার
বৈঠক, সেই বৈঠকে পর্যালোচনা করার সুযোগ পেয়েছিল। অর্থাৎ এত চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে এই প্রকল্পগুলো নিয়ে, যার প্রেক্ষিতে মাত্র 7টি প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে 4টি প্রকল্প অনুমোদন দেওয়ার একটি আভাস দিয়েছেন অর্থমন্ত্রী, আর বাকি 3টি প্রকল্প বাতিল করা হয়েছে যেগুলো অযৌক্তিক হওয়ার কারণে। আর এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানিয়েছেন যে এই প্রকল্পগুলো মূলত আরও অধিক যাচাই বাছাই করার জন্য এগুলোর প্রয়োজনীয়তা আছে কিনা, এগুলোর প্রকল্প ব্যয়গুলো কোন পর্যায়ে আছে সেগুলো যাচাই বাছাই করার জন্য এবং খতিয়ে দেখার জন্য একটি অর্থ উপদেষ্টাকে প্রদান করে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি খতিয়ে দেখে পরবর্তীতে এই যে বিএনপি সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের সাথে সামঞ্জস্য রেখেই মূলত নতুন করে প্রকল্প প্রদান করা হবে। মূলত এই ছিল এই একনেক প্রকল্পের বিষয়ে। এছাড়া আরেকটু জানিয়ে দেই, আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার তার একটি বৈঠক ছিল, প্রণয় ভার্মার একটি বৈঠক ছিল। এছাড়া এই মুহূর্তে যে বৈঠকটি চলছে সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল এসেছে। সেই প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মুহূর্তে বৈঠকটি চলছে। তো এই ছিল সচিবালয় থেকে সবশেষ তথ্য। সচিবালয় থেকে সহকর্মী প্রসূন আশিস। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় জ্বালানি সহযোগিতা বাড়ানোর পাশাপাশি দুদেশের মধ্যে নতুন করে সম্পর্ক বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সোমবার সকাল 9:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। শুরুতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎকালে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, ভারতের সঙ্গে নতুন ধরনের সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও ইতিবাচক মানসিকতার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সম্পর্কটা ভারতের যাতে না হয় কোনো ব্যক্তির সাথে, এটা পিপল টু পিপল যাতে হয়, যত ওপেন এবং ক্লিয়ারলি আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট অ্যান্ড ডায়লগ থাকবে, তখন সাম অফ দি চ্যালেঞ্জিং ইস্যুস উই মে বি এবল টু রিজলভ। হাসিনার আর ভারতের সম্পর্ক তো আর হবে না। হাসিনা তো বাংলাদেশে নন এক্সিস্টেন্ট, রাজনৈতিকভাবে মরে গেছে, আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে। সো হাসিনা আর আওয়ামী লীগ বলতে আর বাংলাদেশে কিচ্ছু নাই। তো এটা হচ্ছে একটা নিউ সম্পর্ক বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয় নিয়েই ভারতের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পাইপলাইনে জ্বালানি আমদানি বাড়ানোর বিষয়টিকে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু পাইপলাইন দিয়ে যে আমরা এই ডিজেল মানে কিছু আমরা আনছিলাম, মানে বিভিন্ন পর্যায়ে ফেজে এই তো এইগুলা যে হয়েছে মানে একটা স্মুথলি এদিকে ইন্ডিয়ান ওশান সামিটে অংশ নিতে মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মরিশাস সফরের পাশাপাশি ভারত সফর করবেন। সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বিএনপি সরকার গঠনের পর প্রথমবার ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। দুদিনের এ সফরকে জুলাই গণঅভ্যুত্থানের পর দুদেশের টেকসই সম্পর্ক তৈরির সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে ভিসা চালু, জ্বালানি সহযোগিতা ও অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় জোর দেবে ঢাকা। অন্যদিকে সীমান্তবর্তী রাজ্যের নিরাপত্তা ইস্যুতে জোর দিতে পারে দিল্লি। সাতিলা শারমিন জানাচ্ছেন বিস্তারিত। বিএনপি ক্ষমতা গ্রহণের পর ধীরে ধীরে বরফ গলছে ঢাকা দিল্লি সম্পর্কে। এর মাঝেই মরিশাসে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার আগে দুদিনের সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও। 7 এপ্রিল সন্ধ্যায় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পরদিন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন খলিলুর রহমান ও হুমায়ুন কবির। এছাড়া দেশটির বাণিজ্য ও পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাদের। নির্বাচনের পর ভারতীয়দের জন্য ভিসা কার্যক্রম পুরোদমে চালু হলেও এখনও বাংলাদেশিদের জন্য সব শ্রেণীর ভিসা চালু করেনি নয়াদিল্লি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে নিরাপত্তা ইস্যু সমাধান করে স্বাভাবিক সম্পর্কের দিকে এগোতে হবে দুদেশকে। এছাড়া জ্বালানি সংকট নিয়ে বিশ্বজুড়ে চলা অস্থিরতায় দিল্লির কাছে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব থাকতে পারে ঢাকার। বাংলাদেশ হয়তো আরও বেশি ডিজেল আমদানি করার জন্য ভারত হয়তো অনুরোধ করতে পারে। ভারত একটা বিশেষ দলের সাথেই সম্পর্ক করছিল বা দলের যারা ঘরানা তাদের সাথে সম্পর্ক করছিল, ঘরানার বাইরে যারা ছিল তাদের
কোনো গুরুত্বই দিচ্ছিল না। সেই জায়গায় একটা পরিবর্তন আনার চেষ্টা আমি মনে করি দিল্লি সরকার চেষ্টা করবে। চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ। দ্রুত এ নিয়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ দিয়ে বিশ্লেষকরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনায় চীন ও ভারতের অর্থায়নের প্রস্তাব নিয়ে কৌশলী হতে হবে সরকারকে। কয়েক মাস সময় হাতে আছে, খুব ইন্টেন্সলি আমাদের নেগোসিয়েশনের দিকে যেতে হবে। এটা নবায়নের দীর্ঘমেয়াদে টেকসই একটা সমাধান করা সম্ভব, সেইভাবে আমরা এগিয়ে যাওয়া উচিত। অন্যদিকে আসাম সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর সঙ্গে নিরাপত্তা ইস্যু জোরালোভাবে তুলে ধরতে পারে দিল্লি। ভারতের উত্তর পূর্বাঞ্চলে যারা গোলযোগ তৈরি করতে পারে তাদেরকে কোনো ধরনের সহায়তা দেবে না। এই নিরাপত্তাটা যদি ভারত পায় তাহলে আমার ধারণা তাদের দিক থেকে যে সন্দেহটা আছে বা আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা থাকবে। নতুন বাস্তবতায় পারস্পরিক স্বার্থ বজায় রেখে কূটনৈতিক তৎপরতা চালানোর পরামর্শ বিশ্লেষকদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার হাম সংক্রমণের খবর। দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। বরিশাল, রাজশাহী সহ বিভিন্ন স্থানে বাড়ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো চলছে বিশেষ টিকাদান কর্মসূচি। হাম সংক্রমণ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ায় দেওয়া হয় জরুরি হাম রুবেলার টিকা। সোমবার দ্বিতীয় দিনের মতো ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চলে এ কার্যক্রম। বরিশালের কেন্দ্রগুলোতে দেখা গেছে টিকা নিতে দীর্ঘ লাইন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর বলছে, চলতি বছর এখন পর্যন্ত শেরেবাংলা মেডিকেলে অন্তত 700 শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 401 জন। এদিকে রাজশাহী মেডিকেলে হামের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এই হাসপাতালে চিকিৎসাধীন 138 জন, এর মধ্যে নতুন ভর্তি রোগী 20 জন। ক্রমাগত নতুন রোগী ভর্তি হয় চাপ বাড়ছে শিশু ওয়ার্ডে। উচ্চ ঝুঁকিতে রয়েছে চাঁদপুর সদর ও পাশের হাইমচর উপজেলা। যদিও গত কয়েকদিনের তুলনায় আক্রান্ত শিশুর সংখ্যা কিছুটা কমেছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। 19 জন আবার নতুন করে পজিটিভ হয়েছে, শনাক্ত হয়েছে। আমাদের মোট এখন চাঁদপুরে 51 জন হামের রোগী আমরা কনফার্ম হামের কেস পেয়েছি। তবে যেটা আমাদের আশার কথা সেটা হচ্ছে, আগে যেমন আমাদের 3 জন ডেথ ছিল, এটা থেকে আর পারেনি, আর হসপিটালগুলোতে ভর্তির সংখ্যাটাও এখন অনেক কমে গিয়েছে। রাজশাহী, রংপুর, বরিশাল, বরগুনা সহ দেশে বেড়েই চলছে হামের সংক্রমণ। সোমবারও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় শিশুরা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। হাম ছাড়াও নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া, র্যাশ নিয়ে, যাদের অনেকের শনাক্ত হয়নি হাম। চিকিৎসকরা বলছেন, নবজাতক শিশুদের হাম হওয়ার সম্ভাবনা কম থাকে। হামজনিত উপসর্গ নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। 22 দিনে এ সংখ্যা ছাড়িয়েছে 7000, আর মৃত্যু হয়েছে শতাধিক শিশুর। হাম ছাড়াও হামের কাছাকাছি নানা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। বিশেষ করে নবজাতক থেকে 6 মাসের কম বয়সী শিশুরা বেশি আসছে জ্বর, ডায়রিয়া ও র্যাশ নিয়ে, যাদের অনেকের শনাক্ত হয়নি হাম। প্রথমে চোখে একটু ময়লা আসছিল, তারপরে জ্বর আসছিল, তারপরে র্যাশ আসছিল গায়ে। ডায়রিয়া সেরে যাওয়ার পরে ওর জ্বর ছিল, এরপরে কাশি, সর্দি, এগুলোর হচ্ছে সিমটম ছিল। যেদিনকে ভর্তি করছি ওই টাইমে আর হয়নি, শরীরে এটি বের হয়নি। পরের দিনকার রাত্রের থেকে পুরো শরীর বইরা গেছে গা। চিকিৎসকরা বলছেন, নবজাতক শিশুদের হাম হওয়ার সম্ভাবনা কম থাকে। একই ধরনের লক্ষণ নিয়ে শিশুরা আক্রান্ত হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে। র্যাশ কিন্তু সবার হয়। আপনি যদি একটু ডাস্টে যান, আপনার গায়ে একটু র্যাশ হতে পারে। আপনি একটু দৌড়াদৌড়ি করলেন, একটু পানি কম খেলেন, দেখবেন যে আপনার জ্বর আসছে। তো জ্বর আসলো, অন্য কোনো কারণে র্যাশ আসলো, চোখের মধ্যে একটু ধুলা লাগলো, লাল হলো, সবাই যদি মনে করে মিজেলস, তাহলে কি হবে? একটা আতঙ্ক হবে। 3টা জিনিস মনে রাখবেন। ম্যাকিউলো পেপুলার র্যাশ, এটা শুরু হবে কোথায়? কানের পিছন থেকে। কানের পিছন থেকে এইভাবে ছড়িয়ে যাচ্ছে। এদিকে 30 উপজেলায় চলমান হামের জরুরি টিকাদান কর্মসূচির সঙ্গে সঙ্গে স্বাস্থ্যবিধির উপর জোর দেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। প্রকৃতিগত রোগ প্রতিরোধ ক্ষমতা, এটাকে বলে হার্ড ইমিউনিটি। এই হার্ড ইমিউনিটি আপনাকে অর্জন করতে গেলে সমাজের 95%-এর বেশি মানুষের 2টা হামের টিকা লাগবে। একদিনে রাজধানীর শিশু হাসপাতালে নতুন করে হামে ভর্তি হয়েছে 12 শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 22 জন। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা শিশু হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন এবং রংপুর মেডিকেলে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। শুরুতে আমরা যাব মনিরের কাছে। মনির,
একটি দুঃসংবাদ দিয়েই শুরু করতে হচ্ছে। বাংলাদেশ শিশু হাসপাতালে কিছুক্ষণ আগে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বেশ কিছুদিন ধরে হামের যে আইসিইউ ওয়ার্ড, সেই আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল শিশুটি এবং কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে তার স্বজনরা। এবং আমরা দেখছি শুধু সেই শিশু ছাড়াও এখানে বর্তমানে 61টি শিশু হামের যে ওয়ার্ড রয়েছে সেই হামের ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গতকালকে নতুন করে 12 জন শিশু এসেছে এবং তারা ভর্তি হয়েছে এবং চিকিৎসা নিচ্ছে। এবং হামের সঙ্গে সঙ্গে অন্যান্য যেই জটিলতাগুলো আছে সেগুলো নিয়েও যে শিশুরা আসছে, বিশেষ করে হামের সঙ্গে সঙ্গে নিউমোনিয়া থেকে শুরু করে ডায়রিয়া এবং চোখের যেই সংক্রমণ, সেই সংক্রমণ হচ্ছে। আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। চিকিৎসক যেটি জানিয়েছেন যে 9 বছরের কম বয়সী শিশুদের হামের প্রবণতা কম থাকলেও এই বছর ব্যতিক্রম হচ্ছে এবং এই বছর 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে। এর জন্য তারা বলছেন যে প্রাকৃতিক যেই ইমিউনিটি অর্থাৎ প্রাকৃতিক যেই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেই কিন্তু শিশুদের মধ্যে এই যে হামের যেই প্রবণতা সেটি বাড়ছে। এবং এই প্রতিরোধ করার জন্য যে টিকাদান কর্মসূচি চলছে সেই টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো এ ছিল রাজধানীর শিশু হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ যেতে চাই রংপুর মেডিকেলে, সেখানে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল। সারা দেশে হামের যে প্রাদুর্ভাব সেটা বাড়লেও রংপুরে কিন্তু এর প্রকোপ কিছুটা কম। আমি এই মুহূর্তে আছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটু তথ্য আপনাদেরকে দিতে চাই। এখানে গত এক সপ্তাহে কিন্তু হামে আক্রান্তে 29 জন শিশু ভর্তি হয়েছেন। এরপরে আমরা দেখেছি যে পর্যায়ক্রমে অনেকেই কিন্তু প্রায় 17 জন শিশু কিন্তু এই রোগ থেকে আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, এমন তথ্য কিন্তু আমাদেরকে হাসপাতাল থেকে দেয়া হয়েছে। এই মুহূর্তে এখন আমরা দেখেছি যে হামে আক্রান্ত যে শিশু রয়েছে তাদের জন্য আলাদা করে আইসোলেশন বেড করে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে আজকে এখন পর্যন্ত 12 জন শিশু কিন্তু সেখানে হামে আক্রান্ত, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও আমরা কিন্তু জেলার সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে জেলার বাকি উপজেলা যেগুলো রয়েছে সেগুলোতে আসলে হয়নি, এমন তথ্য কিন্তু জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিস। তবে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ যে রোগী শিশুগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের কিন্তু টিকা দেওয়ার যে কর্মসূচি সেটা কিন্তু তারা অব্যাহত রয়েছে। সবকিছু মিলে এই শিশু এবং যারা হামে আক্রান্ত শিশু রয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা এবং যেই রোগের যে ট্রিটমেন্ট সেটা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়া হচ্ছে, এমন তথ্য কিন্তু জানিয়েছেন। তো এই ছিল রংপুর থেকে সহকর্মী রেদওয়ান হিমেল আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রংপুর থেকে, এবং এর আগে ঢাকার শিশু হাসপাতাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মনির হোসাইন। হাম ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে স্কুল বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সর্বশেষ আলোচনার ভিত্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনলাইন ক্লাসের দিকে যাবে না বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে প্রাথমিক শিক্ষার উন্নয়ন সহ বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নের ব্যাপারে সরেজমিন পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। কি হতে পারে বা কি হওয়া উচিত, এটা শুধু আমার প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসবে না, এটা আসবে আপনার ক্যাবিনেট থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত আসবে, ক্যাবিনেট থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এবং সেখানে আমি আপনাদেরকে এখন জানাতে পারি যে অনলাইন বড়ভাবে সেখানে আমরা চিন্তা করছি, মানে প্রাথমিক শিক্ষাঙ্গনেও যেন হেলথ মিনিস্ট্রি থেকে ইতিমধ্যে আমরা প্রিকশনারি মেজার্স, প্রিভেন্টিভ মেজার্স কী করা উচিত, ক্লাসরুম কীভাবে মেনটেন করা উচিত, এইসব তথ্য নিয়ে আমরা সকল বিদ্যালয়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। সো আমরা আশাবাদী যে স্কুলগুলো প্রোটেক্টেড থাকবে। নগরবাসীর কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। তেল পেতে হন্য হয়ে ঘুরছেন পাম্প থেকে পাম্পে, কিন্তু তারপরও মিলছে না, প্রয়োজনের তুলনায় কম তেল তারা পাচ্ছেন। এদিকে যানবাহনের চাপ কম থাকায় বদলে গেছে রাজধানীর চিত্র। ব্যস্ত ঢাকার সড়কে কমেছে যান চলাচল। পাম্পের সামনে মোটরসাইকেল আর প্রাইভেট কারের এই দীর্ঘ সারি এখন রাজধানীর নিত্যকার চিত্র।
তীব্র গরমে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। কোনো ক্ষেত্রে এ অপেক্ষার সময় হচ্ছে আরো দীর্ঘ। এরপরও মিলছে না পর্যাপ্ত তেল, তাই ক্ষুব্ধ চালকরা। কিছু কিছু লোক আছে ঝামেলা করে, আপনার সিরিয়াল ছাড়া আবার মাঝখান দিয়ে ঢুকে যায়। 600 টাকা 5 লিটার পর্যন্ত দেয়, এর বেশি তো দিচ্ছে না। ভোর 5টার থেকে এখানে বসে আছি লাইনে, প্রায় 2 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। রাজধানীর কোনো কোনো ফিলিং স্টেশনে আবার মজুতের গাড়ি না আসায় বন্ধ জ্বালানি সরবরাহ। এই রোদে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ কষ্টের পর এই 4 লিটার তেল পেলাম। তো সময়ের দাম আছে, এই দামটা তো আর সরকার দিতে পারতেছে না। সরকারের তল্লাশি করা উচিত, কারো বাসায় এক্সট্রা তেল রাখে কিনা। প্রতিদিনই প্রতিদিন এমন চাপ, ঠিক আছে। তবে এমন অবস্থায় তিলোত্তমা ঢাকার রাস্তাঘাটে মিলছে স্বস্তি। মোটরসাইকেল আর প্রাইভেট কারের চাপ কম থাকায় নিত্যদিনের যানজট থেকে কিছুটা মুক্তি মিলেছে রাজধানীবাসীর। ছুটির দিনের মতোই সাপ্তাহিক কর্মদিবসেও কম সময়ে অনেকেই পৌঁছাতে পারছেন গন্তব্যে। অনেক যানবাহন তো পেট্রোল পাম্পের লাইনেই আছে, সো এই কারণেও কম হতে পারে। 10টা 11টার পরের থেকে যানজট খুবই কম, আবার 3টা 4টার ওদিক থেকে প্রচুর পরিমাণে যানজট। পেট্রোল পাম্পের ভিড়ের কারণে রাস্তা এখন খুবই ক্লিয়ার এবং গাড়ি খুবই কম। রাজধানীর রাস্তায় চলাচল এমনই স্বস্তিদায়ক হোক, এমনটাই প্রত্যাশা সকলের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণিতে আছেন সহকর্মী অন্তরা সেন এবং বরিশালে আছেন সহকর্মী অপূর্ব অপু। শুরুতেই যাচ্ছে অন্তরার কাছে। প্রচণ্ড রোদ, সেই সঙ্গে তীব্র গরম, এর মধ্যে কিন্তু ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহ করতে হচ্ছে চালকদের। এইরকম দৃশ্য কিন্তু গেল 1 মাস ধরেই চলছে। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই এমন কথা কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও পাম্পে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তবে তেল সংগ্রহ করতে আসছেন চালকরা। এতে কিন্তু বেশ ক্ষুব্ধ তারা। আমি এই মুহূর্তে আছি রাজধানীর বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশনের সামনে। এখানেও কিন্তু গাড়ির লম্বা লাইন রয়েছে। এই লাইন কিন্তু জাহাঙ্গীর গেটও ছাড়িয়ে গেছে। যে মোটরসাইকেলের লাইন রয়েছে, প্রাইভেট কারের লাইন রয়েছে, এগুলো কিন্তু অনেক দীর্ঘ। এখানে এক একজন চালক কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর কিন্তু তারা তেল পাচ্ছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে এই অপেক্ষা কিন্তু আরও দীর্ঘ হচ্ছে। আজ সারাদিন আমরা রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, প্রতিটিতেই কিন্তু একই অবস্থা। আবার কয়েকটিতে মজুদ শেষ হবার কারণে কিন্তু বন্ধ আছে তেল দেওয়া, তবুও কিন্তু কমেনি লাইনের দৈর্ঘ্য। এখানে একটু জানিয়ে রাখি, কিছু ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল চালকরা সর্বোচ্চ 600 টাকার তেল অর্থাৎ 5 লিটার তেল নিতে পারছেন, আবার কয়েকটিতে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আর প্রাইভেট কার চালকরা 10 লিটার করে ডিজেল অক্টেন নিতে পারছেন। আর মাইক্রো হাইয়েস্ট যে বড় গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোরা কিন্তু 20 লিটার পর্যন্ত তেল নিতে পারছেন। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে চাহিদার তুলনায় তাদের কাছে যে মজুদ রয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত না। এজন্য কিন্তু নির্দিষ্ট পরিমাণের বাইরে গিয়ে তারা তেল দিতে পারছেন না। এই কারণে কিন্তু তারা কিন্তু চালকদের ক্ষোভের মুখেও পড়ছেন। এই কারণে কিন্তু বেশ ক্ষুব্ধ চালকরা। এই ছিল আমার কাছে রাজধানীর পাম্প থেকে সর্বশেষ খবরাখবর। এই মুহূর্তে আমরা চলে যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। রাজধানী ঢাকার মতোই বরিশালবাসীও জ্বালানি তেলের সংকটে বিপর্যস্ত, নাজেহাল হচ্ছে। তেলের যে পাম্পগুলো রয়েছে অধিকাংশ পাম্পই এখন এই মুহূর্তে অকটেন নেই, পেট্রোল দেয়া হচ্ছে, ডিজেলও কিছুটা দেয়া হচ্ছে, তবে রেশনিং সিস্টেমে দেয়া হচ্ছে পেট্রোল। এই মুহূর্তে আমি যে পাম্পে রয়েছি এটি শহরের সুরভি পেট্রোল পাম্প। এখানে পেট্রোল দেয়া হচ্ছে 2 লিটার করে দেয়া হচ্ছে। মোটরসাইকেল এবং বাস, যাত্রীবাহী বাস যেগুলো রয়েছে সেগুলো তো দেয়া হচ্ছে, তবে রেশনিং সবগুলোতে রেশনিং সিস্টেমে দেওয়া হচ্ছে। সবথেকে বড় যে বিষয়টি দাঁড়িয়েছে কৃষি খাতে, এবং আপনি জানেন যে বরিশাল নদীবন্দর এখানে বেশি, নৌ চলাচল বেশি চলে, সেই সমস্ত জায়গাতে অনেক বেশি প্রভাব পড়েছে। পণ্যবাহী লঞ্চ কিংবা যাত্রীবাহী লঞ্চে বেশ প্রভাব পড়েছে। তারা জ্বালানি তেল না পাওয়ায় এক ধরনের সংকটের মুখে পড়েছে। সকাল থেকে আমরা শহরের বিভিন্ন পাম্প ঘুরেছি, অধিকাংশ পাম্পই এই মুহূর্তে অকটেন দেয়া হচ্ছে না, অকটেন নেই জানিয়েছেন পেট্রোল এই ফিলিং স্টেশনের মালিকরা। আরেকটি ঘটনা হচ্ছে গতকালকে গৌরনদীতে, জেলার গৌরনদীতে একটি ফিলিং স্টেশন পাম্পে তেল আনলোড করবার সময় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই গাড়িতে 7,000 লিটার জ্বালানি তেল ছিল, তবে অধিকাংশ সেই জ্বালানি তেলই অরক্ষিত অবস্থায় আছে, কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি। তবে
এই মুহূর্তে যারা এখানকার ক্রেতারা রয়েছে তারা কিন্তু আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, যা বিশেষ করে যারা মোটরসাইকেল কিংবা অন্যান্য যাত্রীবাহী বাসে যারা চালকরা রয়েছে সবাই তেলের সংকটে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর সাথে সাথে সরকারকে এ বিষয়ে সমাধানের জন্য যতটা দ্রুত সম্ভব বৈশ্বিক সমস্যা মোকাবেলা করতে কার্যকরী পদক্ষেপ নেবার আহ্বান জানিয়েছে। আপাতত বরিশাল থেকে আমার কাছে জ্বালানি তেলের সংকটে এই ছিল সবশেষ। জ্বালানি তেলের সংকট নিয়ে জানাচ্ছিলেন বরিশাল থেকে সহকর্মী অপূর্ব উপ এবং এর আগে রাজধানীর বিজয় সরণি থেকে সহকর্মী অন্তরা সেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ৮ এপ্রিল আর ভোট ১২ মে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১১তম কমিশন সভা শেষে ইসি সচিব আখতার আহমেদ জানান ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৬টি পাবে বিএনপি জোট, জামাত জোট পাবে ১৩টি ও স্বতন্ত্র জোট পাবে ১টি। এর মধ্যে দলীয় ও জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে রাজনৈতিক দলগুলো। আইন অনুযায়ী সাধারণ আসনে নির্বাচনী ফলাফলের সরকারি গেজেট প্রকাশ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে এই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি এই গেজেট প্রকাশিত হয়। সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের বিষয়ে ৮ এপ্রিল ২০২৬ তফসিলটা ঘোষণা হবে আর ভোট হবে ১২ মে ২০২৬। নির্বাচনী সামগ্রী সংরক্ষণের বিষয়ে আপনার একটা আমাদের আরপিও অনুযায়ী একটা সময়সীমা আছে, ন্যূনতম ১ বছর রাখতে হবে। আর আদালতের নির্দেশনা যদি থাকে কোনো আসনের বিষয়ে সে অনুযায়ী আদালতের নির্দেশনা অনুযায়ী বাকিটুকু নিষ্পত্তি হবে। সংসদে জ্বালানি ও হাম ইস্যুতে কথা বলতে না দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক করা হলেও যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি যোগ দেন কবি সাহিত্যিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। অনুষ্ঠানে জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। সংসদে অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে সচেষ্ট হতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। একের পর এক বিভিন্ন অধ্যাদেশকে বাতিলের মাধ্যমে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে দিয়েছে, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ। বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের ফল হাইজ্যাক করেছে একটি পক্ষ। হুঁশিয়ারি দেন যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়নের। প্রিয় বাংলাদেশে রক্তমূল্য, জীবন মূল্য, জেল মূল্য, যত মূল্য দিতে হয় ফেসিবাদকে আর আমরা ফিরে আসতে দিব না ইনশাআল্লাহ। আমরা হার পক্ষে ছিলাম, আমরা হার পক্ষে আছি। আমরা জনগণের সুপ্রিম উইলে আমরা সম্মান দেখিয়েছি, আমরা দেখিয়ে যাব। এই সংসদ মানুক আর না মানুক গণভোটের রায় আমরা বাস্তবায়ন করবো, আদায় করে ছাড়বো। সভায় জ্বালানি তেলের সংকট ও হাম সংক্রমণ ইস্যুতে সরকারের সমালোচনা করেন বক্তারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিচার বিভাগ, গুম প্রতিরোধ, দুদক ও মানবাধিকার কমিশন সহ বেশ কিছু অধ্যাদেশ আইনে পরিণত না করার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে টিআইবি। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে খেলা খেলছে, যা আত্মঘাতী। বিচার বিভাগ, গুম প্রতিরোধ ও প্রতিকার, দুর্নীতি দমন কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, গণভোট সংক্রান্ত অধ্যাদেশ সহ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা বেশ কিছু অধ্যাদেশ সংসদের চলতি অধিবেশনে অনুমোদন দেওয়া হচ্ছে না। এর কঠোর সমালোচনা করে সোমবার সংবাদ সম্মেলন করেছে টিআইবি। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিচারপতি নিয়োগ সহ 3টি অধ্যাদেশ রহিতের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বাধা তৈরি করা হচ্ছে। গুম প্রতিরোধ কমিশন নিয়ে সরকারের চিন্তাও অগ্রহণযোগ্য। বিচার বিভাগ স্বাধীন না হলে, বিচার বিভাগ দলীয়করণ হলে, বিচার বিভাগের দলীয় প্রয়োগের ফলে যে অনাচার হয়, যে অবিচার হয়, তার শিকার কিন্তু আমাদের
সংসদের যারা উপস্থিত তারা প্রতিটি সদস্য, প্রতিটি সম্মানিত সদস্য সেই বিষয়ে সম্পূর্ণভাবে ওয়াকফ হন। অনেকে ব্যক্তিগতভাবে তার ভুক্তভোগী। কাজে এই বিষয়টি আমাদের নতুন করে বলার প্রয়োজন হচ্ছে, এটি দুঃখজনক। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নিজেদের পূর্ণ অনুমোদন লাগার সুযোগ সৃষ্টি করার জন্য এই ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে, যেটাকে আমরা ধিক্কার জানাই এবং অগ্রগণ্য বলে মনে করি। আমলাতান্ত্রিক ও রাজনৈতিক কারণে অধ্যাদেশগুলো নিয়ে খেলা চলছে মন্তব্য করে ইফতেখারুজ্জামান বলেন, এসবই আত্মঘাতী ও পেছনে ফিরে যাওয়ার শামিল। বিচারক নিয়োগের বিধায় বিষয়টি আবার পুরনো ধারায় ফিরে যাবে, যা সরকার প্রধান বা সরকারের ইচ্ছা অনুযায়ী রাজনৈতিক বিবেচনা অনুযায়ী হবে, সেই ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমরা এক পা অগ্রসর হয়ে আবার দুই পা পিছনে হাঁটার একটা অবস্থার মধ্যে চলে গেছে। জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলের দাবি জানায় টিআইবি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ সহ 22 জনের বিরুদ্ধে গুম করে নির্যাতনের অভিযোগ করেছেন সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন। দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। একই সময়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে মশিউর রহমান মামুন জানান, 2015 সালের ফেব্রুয়ারি মাসে তাকে অপহরণ করে 6 মাস নির্যাতন চালায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর একদল সদস্য। তাকে বন্দুকযুদ্ধে হত্যার পরিকল্পনাও করা হয় বলে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা সহ গুমের সঙ্গে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তার। বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার প্রশাসনের উচ্চতর কর্মকর্তা বৃন্দ যাদের নির্দেশে এই গুম খুনগুলো হতো, আমাকেও তার নির্দেশে গুম খুন করা হয়েছে এবং আমি তাকে সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেই মামলা করেছি। মামলা করার জন্য আমার উপরে যারা ঐতিহাসিক নির্যাতন করেছে, যারা আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে, আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইও। সাগর রুনি হত্যার বিচারের দাবিতে ডিআরইও চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এই কর্মসূচির কথা জানানো হয়। সমাবেশে সংগঠনের নেতারা বলেন, অতীতে বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতারা এই হত্যাকাণ্ডের বিচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাই বিএনপি সরকার হত্যার বিচার করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। নির্যাতনকারীদেরকে নিয়ন্ত্রণ করুন, না হলে কিন্তু বদনামটা আপনাদেরই হবে। আমি আশা করব গণতান্ত্রিক সরকারের আমলে কোন সাংবাদিক হত্যা, নির্যাতন, হেনস্থা, হামলা, মামলা এগুলো কোনো কিছুরই শিকার হবে না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের দায়িত্বে থাকা যে তথ্য মন্ত্রণালয় আছে, দুটি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর মহোদয়দের কাছে আমরা স্মারকলিপি প্রদান করব। আমরা এই হত্যা। রাজধানীর মোহাম্মদপুরে আবারও ঘটছে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা। ধারালো অস্ত্রের মুখে শেরশাহসুরি রোডে নিজ বাসার নিচেই ছিনতাইয়ের কবলে পড়েন দুই ব্যক্তি। মাত্র 27 সেকেন্ডেই সর্বস্ব লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ বলছে, ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে চলছে অভিযান। বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। 6 এপ্রিল রাত 12:16 রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহসুরি রোডে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ব্যাটারি চালিত অটোরিকশায় 3 জন এসে ওই ব্যক্তির সামনে দাঁড়ান। 2 জন ধারালো অস্ত্রসহ নেমে জিম্মি করেন তাকে। সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এ সময় বাধা দিলে আঘাত করা হয় চাপাতি দিয়ে। মাত্র 27 সেকেন্ডেই ওই ব্যক্তি সর্বস্ব লুট করে অটোরিকশায় করে চলে যায় ছিনতাইকারীরা। 2 জনের হাতে চাপাতি ছিল, চাপাতি দিয়ে রানের উপরে 2টা বাড়ি দিল। 2টা বাড়ি দিয়ে ওনার কান্দে ব্যাগ ছিল, সাইড ব্যাগ, ওইটা নিছে। পকেট থেকে 2টা মোবাইল নিছে, আর একটা মানি ব্যাগ ছিল, ওইটাও নিছে। সামনে গেছে আর গিয়ে ওই লোকেরা অ্যাটাক করলো, ধরে হেরা আবার মানি ব্যাগ নিয়ে গেল,
আঙ্গুলে মনে হয় একটু ইয়ে লাগছে। এখানেই থেমে থাকেননি ছিনতাইকারীরা, কিছু দূর গিয়ে আরো একজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। সঙ্গে থাকা সবকিছু দিতে না চাওয়ায় চাপাতি দিয়ে আঘাত করেন তারা। চাপাতির আঘাত সহ্য করতে না পেরে ছিনতাইকারীদের সবকিছু দিয়ে দেন ভুক্তভোগী। চিন্তা করেন, সে বাসার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে আপনি কিভাবে একটা নিশ্চয়তা পাবেন যে বাসার সামনে দাঁড়ানো যাবে না? ওই লোকটার কাছে 5,000 টাকা ছিল মানিব্যাগে, লাইসেন্স ছিল, গাড়ির চাবি নিয়ে গেছে, 2টা মোবাইল নিয়ে গেছে। মোহাম্মদপুরের এমন দৃশ্য যেন নিত্যদিনের সঙ্গী। রাস্তায় বের হতেই তাই ভয় পান অনেকে। এরকম এলাকার ভিতরে যদি আমরা রাতে চলাফেরা না করতে পারি তাহলে কোথায় চলাফেরা করবো? আমাদের তো এখানে 12 টাকা এবং টাউন হল বাজার খুবই কাছে, এখান থেকে সবাই যা ব্যবসা করে বাসায় আসে। পুলিশ বলছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাই অংশ নেওয়া 3 জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এটা ওই যে একটা মোবাইল নিচ্ছে আর কি ভাই, একটা মোবাইল নিচ্ছে। আমরা কাজ করতেছি, হ্যাঁ আমরা চেষ্টা করতেছি ভাই, চেষ্টা করতেছি। একটা মোবাইল নিচ্ছে আর কি, একটা সরি জায়গায় একটা মোবাইল নিচ্ছে। এই ফুটেজটা ওই যে হ্যাঁ ভাইরাল হয়েছে, মানে একটা ইয়েতে দেখলাম আর কি, একটা গ্রুপে দেখলাম আর কি ভাইজান। বিশ্লেষণের চেষ্টা করতেছি ভাই, আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি, লোক আইডেন্টিফাই চেষ্টা করে ইনশাল্লাহ ধরে ফেলবো। সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া 3 জনের বাইরে ছিনতাই অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোডে ধারালো অস্ত্র নিয়ে অটোরিকশায় করে গতরাতে হানা দিয়েছিল ছিনতাইকারীরা। এই এলাকায় যত দূর গিয়েছে, যাকে যেভাবে পেয়েছে সর্বস্ব লুট করে পালিয়েছে ছিনতাইকারীরা। এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নির্জন এসব রাস্তায় নিয়মিত পুলিশি টহল বাড়ানোর দাবি এলাকাবাসীর। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সড়কে দাপিয়ে বাড়ানো হিউম্যান হলারের পেছনে রয়েছে বড় ধরনের জালিয়াতি। বিআরটিএর নথিতে যে গাড়িটি মাইক্রোবাস বা পিকআপ, বাস্তবে সেটি যাত্রী টানছে অবৈধ লেগুনা সেজে। অদক্ষ কারিগরের হাতে কাটা ছেঁড়া করে তৈরি এই মৃত্যু ফাঁদ এখন রাজপথের আতঙ্ক। গণপরিবহনের বেহাল দশা নিয়ে মাহাদি ইসলাম ধ্রুবর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। বলে না কিছু যে অবৈধ গাড়ি চলতেছে, তো এটা মাইক্রো কাটা, মাইক্রো করে সারিবদ্ধ এসব বাহন দেখে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জালিয়াতি। নজর দেয়া যাক এগুলোর নম্বর প্লেটের দিকে। ঢাকা মেট্রো ম 517522, ঢাকা মেট্রো গ 111393, ঢাকা মেট্রো চ 140024। দেখতে লেগুনা মনে হলেও বিআরটি এর তথ্য বলছে ভিন্ন কথা। কাগজে কলমে যেগুলোর কোনোটি আসলে লেগুনা নয়। তবে এগুলো আসলে কি? দেখতে হিউম্যান হলার কিংবা লেগুনা মনে হলো, আসলে এটি পুরাতন মাইক্রো কিংবা পিকআপকে কেটে এই লেগুনা কিংবা হিউম্যান হলারের আকৃতি দেওয়া হয়েছে। এই ফিটনেসবিহীন অবৈধ যানগুলো প্রশাসনের ঠিক নাকের ডগায় রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে। সত্য কথা আর মিথ্যা কথা বললেও তো লাভ নেই, এখানে মাইক্রো ক্যাটাগরি সব পদের গাড়ি আছে। প্রশ্ন উঠছে, এই অবৈধ ঝুঁকিপূর্ণ বাহন তৈরি হচ্ছে কোথায়? কারা বানাচ্ছে এসব মৃত্যু ফাঁদ? উত্তর মিলছে রাজধানীর যাত্রাবাড়ির ভাঙ্গা প্রেস আর কোনাপাড়া এলাকায়। পুরনো মাইক্রোবাস কেটে পিকআপের ওপর জোড়া তালি দিয়ে অদক্ষ কারিগরের হাতেই তৈরি হচ্ছে কথিত এই লেগুনা। পিকআপ থেকে লেগুনা বানান না? কেমন খরচ পড়ে? লেগুনা থেকে পিকআপ করলে বডি বানাইতে 50,000, আর সিট গদি লাগে 10,000, রং করলে রঙের হিসাব আলাদা। অভিযোগ শুধু নির্মাণেই নয়, সড়কেও এই যানের দৌরাত্ম্য নিয়ে আছে বিস্তর প্রশ্ন। 10 টাকা ভাড়া 15 টাকা করে, 20 টাকা নেয়, কখনো 30 টাকা নিয়ে যায়। জামজট লাগলে সবাই তো যাইতেছে, আমরা যাইতেছি। কিন্তু প্রশাসনের নাকের ডগায় চলা এই নৈরাজ্য নিয়ে ডিএমপির ভূমিকা কি? এগুলো কাগজপত্র নাই, এগুলি শতভাগ সত্য। এই লেগুনাগুলো চলার প্রধান কারণ হচ্ছে যে ওখানকার চাহিদা। এখানে প্রত্যেকটা সমস্যা যদি আপনি ট্রাফিক পুলিশকে বলেন, এটা আসলে সম্ভব না। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ ফিটনেস ও কাঠামোগত নকশা ছাড়া এসব বাহন মূলত এক একটি চলন্ত মৃত্যু ফাঁদ। সড়কে আমি বলবো যে সুশাসন বা গুড গভর্নেন্স না থাকার কারণেই কিন্তু আমরা দেখছি যে নতুন নতুন এই ধরনের ইমপ্রুভাইজেশন বা মডিফিকেশনের একটা প্রবণতা। এক্ষেত্রে আসলে প্রশাসন যদি নজরদারি না দেয়, এটা একটা কালচারে কিন্তু পরিণত হবে। বিআরটি এর তথ্য বলছে, রাজধানীতে অনুমোদিত হিউম্যান হলার 4752টি, যার সঙ্গে মাঠের সংখ্যা রয়েছে বিস্তর ফারাক। মাহাদি ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। সরাসরি যাব সেখানে। আরবি ভাষা শিক্ষার ক্ষেত্রে কিভাবে সৌদি আরবের যে কারিগরি উৎকর্ষ রয়েছে সেটাকে আমরা ব্যবহার করতে পারি, এই ধরনের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে। এবং আমাদের মূল লক্ষ্য, বাংলাদেশ থেকে সৌদি আরবে যে জনশক্তি রপ্তানি হয় সেটা আনস্কিল, সেমি স্কিল এবং স্কিল প্রত্যেকটা ক্ষেত্রে আরও কীভাবে বাড়াতে পারি। আমাদের মূল উদ্দেশ্য এই গণতান্ত্রিক বাংলাদেশে যেন আমাদের
যে তরুণীরা রয়েছেন, যুবক রয়েছেন, যুবতীরা রয়েছেন, ওনাদের দেশের ভেতরে দেশের বাইরে আমরা ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। সেই জন্য ওনাদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তৃতীয় ভাষার উপর গুরুত্ব আরোপ করছেন, সে ভাষা শিক্ষার মাধ্যমে ওনাদেরকে সারা বিশ্বের জন্য একটি রোল মডেল কান্ট্রি গড়ে তুলতে পারি জনশক্তি রপ্তানিতে। সেই জন্য সৌদি আরবের সাথে আমাদের আলোচনা হয়েছে। সামগ্রিকভাবে সৌদি আরবের জেনেভাতে আমাদের যে ভিজিট, তার মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের প্রতি যে সমর্থন এবং সাধুবাদ এবং গণমানুষের নেতা নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন এবং জনগণের এই সমর্থনের প্রতি সামগ্রিক বিশ্বের যে আবেগ আকর্ষণ রয়েছে সেটা প্রতিফলিত হয়েছে। আমরা বিশ্বাস করি শ্রমবান্ধব নীতিমালার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইনশাল্লাহ আমরা শ্রম অধিকার সেভাবে সুরক্ষিত রাখব এবং নিশ্চিত করব যে আগামীর বাংলাদেশে শ্রমিক মালিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনার সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইউরোপীয় ইউনিয়নের সরাসরি ছিলাম সচিবালয়ে, কথা বলছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। দেশের বাইরের খবর, ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি নিহত হয়েছেন 2 জন। অন্যদিকে ইরান জুড়ে অব্যাহত রয়েছে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে রাতভর শহরের 10টির বেশি স্থানে আঘাত হানে ব্যালিস্টিক মিসাইল। এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের মধ্যাঞ্চল ও রাজধানী তেল আবিবেও নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। হামলায় পেতাহ তিফকা, গুশদান ও বনিব্রাক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তেহরানের পাল্টা আঘাতের মধ্যেও ইরানে আগ্রাসন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের কয়েকটি স্থানে বোমার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় শিশুসহ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে। এই সময়ের মধ্যে দাবি না মানলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু সহ সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুড়িয়ে দেওয়ার হুমকি দেন ট্রাম্প। ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সাফ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আগের অবস্থায় আর কখনোই ফিরবে না। বিধ্বস্ত যুদ্ধ বিমানের পাইলটকে উদ্ধারে চালানো অভিযানেও মার্কিন সেনারা কার্যত পরাজিত হয়েছে বলেও দাবি IRGCর। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক মধ্যস্থতাকারী দেশগুলো 45 দিনের সম্ভাব্য যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। খেলার খবর, অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রত্যেক সদস্যকে যুব ক্রীড়া মন্ত্রণালয় 1 লাখ টাকা করে আর্থিক পুরস্কার দেবে বলে জানিয়েছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে বয়সভিত্তিক সাফ জয়ী যুবাদের ক্রেস্ট ও ক্রীড়া কার্ড তুলে দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রীড়া কার্ড পাওয়ায় ফুটবলাররা মাঠে আরও বেশি মনোযোগী হবে বলে প্রত্যাশা যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর। আমরা যেমন তাদের জন্য দেশে ট্রফি এনে দিয়েছি, তারাও আমাদেরকে অনেক পুরস্কৃত করেছেন, এতে আমরা অনেক খুশি। তাই আমরা তাদের কাছে চাইব যেন তারা বাংলাদেশের ফুটবলটা নিয়ে একটু কাজ করে, তৃণমূল পর্যায়ে যেন ফুটবলটা নিয়ে একটু কাজ করে, যেন বাংলাদেশের ফুটবলটা ভবিষ্যতে আরো উন্নত জায়গায় যাইতে পারে। Thank you guys for showing up. I really shouldn't be surprised you guys have showed up every step of the way. I'd like to thank everyone here. They've been so incredible. টিম যদি ভালো থেকে টিমের ভিতরে ঐক্য থাকলে, সহনশীলতা, আন্তরিকতা থাকলে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করে আমার বাংলাদেশকে আমি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। কথা দিয়ে কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 8 মাস আগে বাংলাদেশ জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিসিবি, কিন্তু এখনও তা আলোর মুখ দেখেনি। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস পন্ডার ছবিতে রিপোর্ট। বাংলাদেশ ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। এই ঋতুর উঠে আসার পথটা ছিল বন্ধুর, জানিয়ে গণমাধ্যমে হয়েছে অজস্র প্রতিবেদন। সাফের গন্ডি থেকে বাংলাদেশ দলকে ঋতুপর্ণা নিয়েছেন এশিয়ান কাপের মঞ্চে, কিন্তু তাতেও ঋতুর ভাগ্য পরিবর্তন হয়নি এতটুকু। পাহাড় ডিঙিয়ে তার বাড়িতে গিয়ে দেখা গেল বাঁশের বেড়া আর টিনের ছাউনি দেয়া ঘরে বাস করছেন ঋতুর মা ভুজপতি চাকমা। পারিবারিক কাজে ব্যস্ত বোন, ঘরের ভেতর বুনো ফুলের মতোই জল জল করছে তার অর্জনগুলো।
ফুটবল মাঠে ঋতুর অর্জনের কারণেই 2025 সালে 9 আগস্ট বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি বোর্ড সভায় ঋতুকে বাড়ি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা সে সময় ফলাও করে প্রচার করে দেশের সকল গণমাধ্যম। প্রায় 8 মাস পার হতে চলল, বাস্তবে সেই প্রতিশ্রুতি দেখেনি আলোর মুখ। এর আগে সাফ জয়ের পুরস্কার হিসেবে স্থানীয় প্রশাসন ঋতুকে বাড়ি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই অনুযায়ী ঘাগড়া কাপ্তাই সড়কের পাশে বরাদ্দ দেওয়া হয় জমি। সেখানে গিয়ে দেখা যায় ঘরের জন্য বরাদ্দকৃত জমিটি চারপাশে টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। আমরাও যোগাযোগ করছিলাম যে বাড়ি দেবে করে, ওই জেলা পরিষদে গেছি, অনেক দুলাভাই অনেকবার গেছে, তাও হয়নি। 2 বছর আগে ঋতুপর্ণা চাকমার নামে বরাদ্দ হয়েছিল, কিন্তু ঋতুপর্ণা চাকমাকে জায়গাটা সম্ভবত দেয় নাই। ক্যান্সারকে পরাস্ত করে সুস্থ হয়ে ওঠায় সবার কাছে কৃতজ্ঞতা জানালেও প্রতিশ্রুত বাড়ি না হয় কষ্ট ছিল এই রত্নগর্ভার কণ্ঠে। চেয়ারম্যান রাঙামাটি তো নেনে হইজন দি দিবালাই, এখন দেখাইও নেই শুনোইও নেই, গড়বাড়ি তো দিবাল্লা হইজন নদে দণ্ডি করিবার হি আগে। ঋতুর বাড়ির জন্য বিভিন্ন দফতরে ঘুরেও কোনো ফল না পাওয়ায় হতাশ তার স্বজন। বিসিবি যে বাড়ি একটা দিবে বলছিল, ওটা এখনো আপডেট আমাদেরকে কোনো কিছু জানাই নাই। বাংলাদেশ নারী ফুটবল দল জিতেছে 21 পদক, যার সদস্য ছিলেন ঋতু, আর ব্যক্তিগতভাবে পেয়েছেন বেগম রোকেয়া পদকও। সময় সংবাদ, রাঙামাটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন সরকারের প্রথম একনেক সভায় 5 প্রকল্প অনুমোদন, অর্থের অপচয় ঠেকাতে যাচাই বাছাই, নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিল রেখেই নেওয়া হবে নতুন প্রকল্প। প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ, কাল নয়াদিল্লি সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, টেকসই সম্পর্কের সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষক। এবং সংসদে জ্বালানি ও হাম ইস্যুতে কথা বলতে গেলেই মাইক বন্ধ করার অভিযোগ বিরোধী দলীয় নেতার, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়ার ঘোষণা। এই ছিল দুপুরের সময়। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে সহকর্মী ওমর ইনান। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।